আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও নতুন করে পড়তে থাকা গরমের অনেক, অনেক শুভেচ্ছা। কি আর করব বলুন? গরমে তো আর মা-বাবা নেই যে নালিশ করে আসবো, আপনার ছেলে বা মেয়ে এটা করেছে, সেটা করেছে। লাগামহীন ঘোড়ার মতো গরম বেড়ে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। এখানে তো আমাদের কিছু করার নাই। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমাদের করার আছে। সেটা হচ্ছে এমন কিছু কাজ আছে বা এমন কিছু খাবার আছে সেটা যদি আমরা খাই বা সেই কাজগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিছুটা হলেও আমরা গরমের হাত থেকে বাঁচতে পারবো। তো সকাল সকাল আমার রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছিল আর আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আর অভিজ্ঞ মা, চাচি, খালা, আপু, ভাবিরা জানেন যে ধুন্দুলের তরকারি কতটা ঠান্ডা তরকারি। আর এই গরমের জন্য তো বেস্ট। যারা অসহ্য গরমে অস্থির হয়ে পড়ছেন তাদের পেট, শরীর, মন ঠান্ডা রাখতে এই তরকারির কোনো জুড়ি নেই। শুধু যে আপনার ধুন্দুল সেটা না, ধুন্দুলের পাশাপাশি ঝিঙ্গা, তারপর আছে লাউ, তারপর আছে পেঁপে, এই টাইপের সমস্ত তরকারি কিন্তু গরমে অনেক উপকারী। তো আপনি চাইলেই কিন্তু এর একটা পাতলা ঝোল করে খেতেই পারেন, আর তাতে কিন্তু আপনি বেশ সুস্থ থাকতে পারবেন। আমরা যারা গৃহিণীরা আছি তারাই শুধু জানি যে আমরা শুধু আপনাদের খাবো বলেই রান্না করি, এমন কিন্তু না। আমরা এমন জিনিস রান্না করতে চেষ্টা করি বা এটা ভেবে রান্না করতে চেষ্টা করি কোনটা খেলে, কোন সিজনে কোনটা খেলে আপনারা সুস্থ থাকবেন, এনার্জেটিক থাকবেন এবং ভালো থাকবেন। তো এই তরকারিটাও কিন্তু তেমন একটি তরকারি। অবশ্যই কিন্তু আপনি এটা ট্রাই করতে পারেন আপনার বাসায়। সাধারণত আমরা কিন্তু বেশিরভাগ তরকারি ফোড়ন দিয়ে রান্না করে থাকি। যারা আমার রান্না আগেও দেখেছেন তারা খেয়াল করবেন আমি কিন্তু বেশিরভাগ তরকারি ফোড়ন দিয়ে রান্না করি। সেম এই তরকারিটাও আমি ফোড়ন দিয়ে রান্না করবো, আর তার জন্য আমি প্রথমেই ফোড়নটা ভেজে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছ হালকা ভাজি করে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা তেলের মধ্যে দেওয়ার কারণ এটা, যাতে কাঁচামরিচের একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো কিছু সময় সেটাও ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। ধুন্দুল বা ঝিঙ্গার তরকারি রান্না করতে গেলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এই ক্ষেত্রে পানিটা একটু কম ব্যবহার করবেন। অন্যান্য সব তরকারির মতো ঝিঙ্গা বা ধুন্দুলে কিন্তু অত বেশি পানি লাগে না। আপনি অল্প একটু পানি দিয়ে পরে একটু ঢাকনা দিয়ে রাখলেই দেখতে পাবেন যে কতটা পানি গলে গিয়েছে, কারণ এই সবজিটাও সম্পূর্ণ পানিতে ভরপুর। আজ আপনাদের ছোট্ট একটা টিপস শিখিয়ে দিই, যদি আপনারা কখনো ধুন্দুল বা ঝিঙ্গার তরকারি রান্না করেন সেক্ষেত্রে কেটে নেওয়ার আগেই ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কী হবে, ওটার মধ্যে আর বেশি পানি জড়াবে না। আর ওটার গায়ে যে একটা তেতো তেতো ভাব আছে, কারণ অনেক ঝিঙ্গা বা ধুন্দুলে কিন্তু তেতো ভাব আছে, তো আস্ত ধুয়ে নেওয়ার কারণে মুখটা কেটে যদি আপনি আস্ত ধুয়ে নেন তাহলে কিন্তু সেই তেতো ভাবটাও চলে যাবে। তো এই টিপসটা আপনি ফলো করে রান্না করে দেখতে পারেন, তাহলে আপনার তরকারিতে পানি বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নার শেষের দিকে আমি এবার আমার সেই ফোড়নটা বেটে নিচ্ছি, যে ফোড়নটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। আমি কিন্তু সবসময় এইভাবে শিলপাড়াতেই মশলা বাটতে বেশি পছন্দ করি। যদি খুব বেশি মশলা হয় বা হাতে সময় না থাকে তখনই শুধু আমি ব্লেন্ডার ব্যবহার করি। এটা ছাড়া আমি বেশিরভাগ সময় চেষ্টা করি প্রতিদিনকার রান্না শিলপাটায় বেটে রান্না করতে। আর এই তরকারিটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন আপনার সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই জাল করে নিব। যেহেতু এটা ঝিঙ্গার তরকারি, ঝোল তো একটু বেশি থাকবে, আর তাছাড়া গরমে আমি চেয়েওছিলাম যে একটু পাতলা পাতলা ঝোল করব, কারণ আমার কাছে এই টাইপের তরকারি গাঢ় ঝোল একদমই ভালো লাগে না। তাই আমি এটাকে চেয়েছিলাম একদম পাতলাভাবে রান্না করতে। আলহামদুলিল্লাহ হয়েছিল, যেমন পাতলা তেমন টেস্টি। তো ঝোলটা আমার একটু বেশি রয়ে গিয়েছিল, আমি ওটা ইচ্ছা করে রেখেছিলাম। জালটা একটু বাড়িয়ে দিলে হয়তো একটু কমে যেত, কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম পাতলা ঝোল রাখতে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা ভালো এসেছে। আর এবার আমি হালকা করে একটু ঝাঁকুনিতে নেড়ে নিচ্ছি। এটা মনে হয় আমাদের মা, বোন, ভাবি সবারই একটু অভ্যাস। হয়তো আপনারা আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন। কেন জানি না আমরা ঝাঁকি দিয়েই বুঝে যাই যে তরকারি নামানোর সময় হয়ে গিয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার তরকারি রান্না শেষ। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর এটা যতই অল্প তেল মশলা রান্না হোক না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক, অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হলো। রান্না হয়ে গেল, সেই সাথে আমি আরও রান্না করেছিলাম। বাসায় মেহমান ছিল, যেহেতু মেহমান ছিল বাসায় ছিল না মাংস, তো ভুড়ি ছিল। আমি ভাবছিলাম সেটাই রান্না করে নিব। আর এই ভুড়িটা আগে থেকে জাল দেওয়া ছিল সমস্ত প্রকার মশলা দিয়ে। আমার আম্মু আমাকে ভুড়ি পাঠিয়েছিল। আর উনি সমস্ত কিছু দিয়ে এটাকে অলরেডি জাল করে দিয়েছিল, শুধু আমার মশলা দিয়ে ভাজার পালা। আর এইদিকে আমি শাক ভাজি বসিয়ে দিয়েছিলাম। শাক ভাজির জন্য পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম। আমি খুবই কম পরিমাণে এখানে শুকনা মরিচ ইউজ করেছি জাস্ট ফ্লেভারের জন্য, কারণ এমন শাক ভাজিতে আমার কাছে শুকনা মরিচের ফ্লেভারটা খুবই বেশি ভালো লাগে, কিন্তু খুব অতিরিক্ত না। অল্প পরিমাণে মরিচ দিলেও কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যায়। তো এখানে ছিল 5 মেশালি শাক, একক কোনো শাক ছিল না, কয়েক প্রকার শাক কিনে এনেছিল আপনাদের ভাইয়া। আর সেটাই বেছে কুটে ধুয়ে আমি রান্না করতে বসে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে এটাই ছিল আমার রান্নার আয়োজন, করেছিলাম পাতলা ঝোল। আর এইদিকে মেহমান ছিল, সেই জন্য বইটা রান্না করা লেগেছিল, কারণ যতই গরম হোক মেহমান আসলে তো ভালো কিছু চাই। আর যেহেতু মাংস ছিল না, বইটা না করে আমার কোনো উপায়ও ছিল না। তো এই এক পর্যায়ে আমার রান্না কিন্তু শেষের দিকে। আমার আম্মু একটা কথা প্রায় বলে, শাক পাতা খেতে গেলে অধৈর্য হলে হবে না, খুব ধৈর্য সহকারে নিরিবিলি রান্না
করতে হয়, কারণ শাকভাজিটা যত আপনি আস্তে আস্তে নিরিবিলি শাকটা শুকনা শুকনা করে ভাজি করতে পারবেন তত বেশি ভালো লাগবে। আর এটার গায়ে যদি পানি পানি ভাব থেকে যায় এটা খেতে একদমই ভালো লাগে না। তো যতই গরম হোক কিছু করার নাই, রান্না তো করতে হবে। তারপর আমি রান্না করছিলাম আর মাঝে মাঝে ভিতরে এসে রেস্ট নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার শাকভাজিটাও কমপ্লিট, ওদিকে বুড়ি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আজকে সম্পূর্ণ রান্না বাড়া আমার শেষ। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। তারপর রান্না বাড়ির সমস্ত কিছু শেষ করে আমি আমার হাজবেন্ডের জন্য প্লেটটা সাজাতে বসে গিয়েছিলাম। আর এটা আমি প্রায় করে থাকি, যদি আমার হাতে সময় থাকে তো আমি চেষ্টা করি ওনাকে এইভাবে প্লেট সাজিয়ে খাবার দিতে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের প্লেটটা দেখতে কতটা ভালো হয়েছিল। আশা করি আজকে সব কিছুই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।